আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্পু সাহেব যেহেতু ঈদের মাঠে ছিলেন, তাই তার সাথে নামাজ পড়ার কারণে তার নামাজ হয়েছে কিনা উনি খুব চিন্তিত। কিন্তু বলৎকারী মৌলবীদের সাথে নামাজ পড়লে, তাদের ইমামতিতে নামাজ পড়লে নামাজ হয় কিনা সেই ব্যাপারে সে চিন্তিত নয়। তারপর আরেক জামাতে আমির একটা আছে গে, তার সাথে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে সে চিন্তিত না। সে বড়ই চিন্তিত যে চুপ্পু সাহেবের সাথে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা, বেজায় চিন্তিত সে নামাজ নিয়ে। ইসলামী ব্যাংকে টাকা রেখে সুদ খাইলে তারপরে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা সেই জন্য সে চিন্তিত নয়। বনের ওয়ারিশ মেরে উমরা হজ করলে তখন উমরা হজ নামাজ কবুল হবে কিনা সেই বিষয়ে সে চিন্তিত নয়। সে চিন্তিত নয় সমাজে ড্রাগ এডিক্টেড এবং ড্রাগ ডিলারদের সাথে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে কিনা সেই নিয়ে সে চিন্তিত না। আমার ভাবির পোলা চিন্তিত মহামান্য রাষ্ট্রপতি, তিনি যেহেতু শেখ হাসিনা সরকারের প্রেসিডেন্ট ছিলেন নিয়োগকৃত, কিন্তু এখন যে বিএনপির নিয়োগকৃত, তার আগে যে তার আব্বা ডক্টর ইউনুস তাকে রেখেছিলেন, তার কাছে যে তার ভাইজানেরা, তার খালারা, খালুরা, তার কাকুরা যে শপথ নিয়েছিলেন, এটাতে তাদের কোনো সমস্যা নাই। তাদের সমস্যা হলো তার সাথে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই জন্য চিন্তিত। কারণ 2000 লোক মেরে ফেলছে আওয়ামী লীগ, তার প্রেসিডেন্ট। কিন্তু 30 লক্ষ যারা মেরেছে, লক্ষ অগণিত নারী যারা ধর্ষণ করিয়েছে, সেই জামাত, সেই মুসলিম লীগ, সেই নেজামে ইসলাম সহ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে লক্ষ লক্ষ খুনের সাথে জড়িত, অগণিত খুনের সাথে জড়িত, তাদের সাথে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে। কারণ কি? কারণ আমার ভাবির পোলার দিল হচ্ছে পেয়ারা পাকিস্তানি। তো পেয়ারা পাকিস্তানি হলে সমস্যা নেই। আবার একটা উবার ড্রাইভার আছে না, আমেরিকায় পলাতক উবার ড্রাইভার, সে বলেছে সে তার খুব বেজায় খারাপ লেগে গেছে ওই আমেরিকায় পলাতক, আমাদের লোকজন পলাতক বলে, কিন্তু ডিজিটাল আমির, ডিজিটাল নবী, লোমাউন নবী, প্যানিক ভট্ট ফ্রান্সে পলাইলে সেটা পলাতক হয় না। তারপর উবার ড্রাইভার একটা আছে আমেরিকায় থাকে, পলাইছে, সেটা পলানো হয় না, ওটা হিজরত হয়। আর আমরা আত্মগোপনে থাকলে সেটা পলাতক হয়। ঠিক আছে, যাই হোক, সেই উবার ড্রাইভারটা বেজায় খেপে গেছে তার আমিরকে, তার মায়ের ভাতারকে নিয়ে আমরা সমালোচনা করেছি যে জামাতার আমিরের তো গের মতো আচরণ করতেছে, এর জন্য বেজায় খেপেছে। সে বলেছে, যারা এগুলো বলে মনে হয় তার মায়ের সাথে কিছু করেছে। আসলে কি জানেন, খারাপ কথা বলতে চাই না। অনেকে আমাকে বলে কোনো কথা প্রতিক্রিয়া এগুলো খারাপ ভাষায় দিবেন না, কিন্তু ভাই কিছু কিছু সময় না দিলে হয় না। আমার মনে হয় ওই আমেরিকায় পলাতক উবার ড্রাইভারটাকে, ওকে যদি জামাতের আমির বলৎকার কইরা তারপর আবার বাপেরও বলৎকার করে, তারপর আবার মায়ের নিয়েও থাকে, তারপরে ওই স্বঘোষিত পি পজিটিভ উবার ড্রাইভারটা বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে। মানে এইরকম পেয়ারা পাকিস্তানি হিসেবে তারা অন্ধ, এইরকম জামাতি প্রেমে অন্ধ এই দেশের মানুষ। স্পষ্ট দেখা যাইতেছে এটা একটা হাস্যকর, এটা একটা মানে তাকে দেখাই যাইতেছে সে গে তার আচরণে, এবং তার এই আচরণ আমাদের দেশকে মারাত্মক মানে হাস্যকর দিকে নিয়ে যাইতেছে। তার আচরণে মানুষ হাসতেছে এই জামাতের আমির। অবশ্য জামাত হইতে গেলে তো আপনাকে বেহায়া, বেলাজ, নির্লজ্জ এবং তাদের সাপোর্টাররা তো আরো বেহায়া, নির্লজ্জ হইতে হবে। তা না হলে তো আপনি জামাত হইতে পারবেন না, সম্ভবই না আপনার পক্ষে জামাত হওয়া। আপনি যদি জামাতের নেতাদের চাইতে ডাবল বেহায়া, বেলাজ, মিথ্যুক, ভণ্ড, মুনাফেক না হন, তাহলে জামাতের সমর্থক হইতে পারবেন না। মানে নেতারা তো বড় মিয়া, ছোট মিয়া যারা সমর্থক তারা হলো সুবহানাল্লাহ। মানে বললাম তো, জামাতের নেতারা যদি তাদের বাপের ধরে বলৎকার করে আর তাদের মায়ের নিয়েও থাকে, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ জামাতে করেছে। কারণ জামাতের উপরে সূরা মগি, বগি, ঠগি নাজিল হয়, সেই সূরা বলে এরা সব জায়েজ করে ফেলে এবং জায়েজ করবে, এটাই স্বাভাবিক। কারণ আবারও বলি, আপনি চরম অন্ধ না হইলে আপনার পক্ষে জামাত করা সম্ভব না।
ভালো নাই বাংলাদেশ, 5th আগস্টের পরে আমি ইসলাম ত্যাগ ভাই, এটার সাথে তো ইসলাম ত্যাগের সম্পর্ক কি জানি না, তবে অনেকেই হয়েছে শুনেছি। হ্যাঁ, ফরিদ ভাই আমি সাথে ভালোই শোনা যাচ্ছে। ভালো নেই একজন লিখেছেন, একজন ফরিদ ভাই সালাম জানাই, ঈদ মুবারক। জি আপনাকে ঈদ মুবারক। আপনার আলোচনার সাথে আছে জয় বাংলা জয়। জি আপনার ভিডিও আমি সব সময় দেখি, আমার পুরোই ভালো লাগে। আপনার যোগাযোগ যাতে আপনি শ্রদ্ধা ভালোবাসা রইল। ফরিদ, আপনার কথায় পরিপূর্ণ একমত। বঙ্গবন্ধুদের মতামত চিন্তা চেতনা বোঝা পরে করেন। জি এর আগে একটা লাইভ বলেছে। ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছে, সুন্দর আলোচনা। জি ধন্যবাদ। যেটা বলছিলাম আর কি, কেমন আছে বাংলাদেশ? আমাদের নেতাদের জিজ্ঞেস করেন যে বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত, এই মুহূর্তে কতগুলো কারখানা চালু আছে আর কতগুলো বন্ধ, এই মুহূর্তে বাংলাদেশে মজুদ আছে কত খাদ্য, কতটুকু মজুদ আছে, এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি কতটুকু মজুদ আছে। জিজ্ঞেস করলে বলবে যে এগুলো জিজ্ঞেস করো কে? ঠিক আছে, নিজেরা তো জানেই না, জিজ্ঞেস করলে বলবে জানো কে? আর আমরা যদি এগুলো জানি তাহলে অপরাধ হয়ে যায়। আবার কালকে একটা জিনিস দেখেছেন আপনারা, ঈদের মধ্যে কিছু জিন্নার রুহানি পোলা, গো আজমের রুহানি পোলা, দেইলা রাজাকের রুহানি পোলাকে পাকিস্তানি পতাকা চান তারা, তোয়াব ভাই চান তারা, পতাকা চাই, এই স্লোগান দেওয়া 76 স্লোগান দেওয়া এই রুহানি আওলাদরা, পাকি বিজেরা, তারা দেখলাম যে বাইতুল মোকাররমের সামনে চান তারা পতাকা নিয়ে জড়ায় ধরে আছে। আচ্ছা, এখন যদি কোনো হিন্দু রমনা কালী মন্দিরের সামনে এইভাবে ভারতীয় পতাকা নিয়ে দাঁড়াইতো, কি হইতো তাহলে? তার অস্তিত্ব থাকতো? সিংহবামেরা সবার আগে লাভ দিত। এই বাংলাদেশের সিংহবাম না, সিংহবামেরা সবার আগে 3 ফাল দিয়ে উঠতো। হিন্দুরা আরো বেশি ফাল দিত, সিংহবামেরা। মুসলমান বামেরা একটু পরে ফাল দিত, সিংহবামের আগে ফাল দিত। বাইতুল মোকাররমে মিছিল করার আগেই, তাদের পেটানোর আগেই এই বাংলাদেশের হিন্দু সিংহবাম, এমনকি কলকাতার সিংহবামেরা লাফালাফি করতো, কেন তুমি কোন রমনা কালী মন্দিরের সামনে ভারতের পতাকা ধরেছো? এটা তো আমাদের দেশের পতাকা, তুমি কেন ভারতের পতাকা? এটা বেআইনি হয়েছে। কিন্তু এই যে চান তারা পতাকা নিয়ে যে দাঁড়াইলো বাইতুল মোকাররমের সামনে, বাংলাদেশের বাম সিংহবাম কেউ কথা বলে নাই। খুব কম 2-1 সমর্থক বলেছে, নেতারা এখনো বলে নাই। বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, জামাত তো করবেই না। এটা যে একটা অপরাধ। ঈদের পর আপনার চান তারা পতাকা নেয়, এতদিন ছিল ফিলিস্তিনি পতাকা না। আমি জানতাম যারা ফিলিস্তিনি পতাকা নিয়ে দাঁড়ায় তারা কিন্তু চান তারা পতাকা নিয়ে দাঁড়ানোর জন্য রেডি। আপনি নিশ্চয়ই থাকবেন, যাদের কপালেই দেখবেন ওই যে কাফিয়া, ওই যে দৃক শহীদুলের মতো, ঘামাসিদের মতো কাফিয়া বান্ধে কপালে, এই লোকগুলো প্রত্যেকের হৃদয়ের মধ্যে পাকিস্তান আছে। নিশ্চিত থাকেন আপনি, পাকিস্তান আছে, চান তারা আছে এদের ভিতরে। ধীরে ধীরে চান তারা, এখন দেখবেন আস্তে আস্তে চান তারা পতাকা নিয়ে আসবে। আগে ক্রিকেট খেলা আনা বলতো, খেলার মধ্যে তো আপনারা কেন দেশ আর ধর্ম নিয়ে আসেন? এখন কিন্তু বাইতুল মোকাররমে চান তারা পতাকার সাথে নামাজের কি সম্পর্ক? বাইতুল মোকাররম, ওই যে দিল মে পাকিস্তান। দেখেন এদের নামে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার কথা, কিন্তু টু শব্দটি করে নাই। বিএনপির একটা নেতা প্রতিবাদ করে নাই, তারপর কোন মন্ত্রী প্রতিবাদ করে না, এমপি বুদ্ধিজীবী টেনে কলাম লেখেন কেউ না। মানে দিল মে তো আসলে পাকিস্তান। এই বাংলাদেশে যত ধরেন কোন অভিনেতা অভিনেত্রী ভারতীয় পতাকা নিয়ে দাঁড়াইতো, তাহলে কি হইতো? ভারতের দালাল হয়ে যাইতো, রয়্যাল এজেন্ট হয়ে যাইতো। কিন্তু এখন এই পাকিস্তানি পতাকা নিয়ে দাঁড়ানোর কারণে কারা যেন বলে যে বাংলাদেশে নাকি সব ভারতীয় দালাল। কোনো ভারতীয় দালালকে তো বাংলাদেশি পতাকা নিয়ে বাইতুল মোকাররমের সামনে যেতে দেখি নেই, কিন্তু আমরা তো পাকিস্তানিদের দেখি। কোন বদমাইশ যেন বলেছে যে বাংলাদেশে নাকি 5 কোটি আছে হলো ভারতীয় দালাল। তার মানে কি তাহলে আর যে 13 কোটি হলো সব পাকিস্তানি দালাল? এই হচ্ছে আমাদের বাংলাদেশ। কোন পাকিস্তানিকে দেখেছেন যে বাংলাদেশে পতাকা নিয়ে দাঁড়াবে না, কিন্তু বাংলাদেশে পেয়ারা পাকিস্তানিরা দাঁড়াবে? এত তাদের পেয়ারা পাকিস্তানি প্রেম। এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে ঠিক করতে গেলে বিপ্লবী সরকারের বিকল্প নাই। ওই যে 71-এ পরাজিত শক্তি, ওই 93,000 সৈন্য সুস্থভাবে ফেরত দেওয়াতে যে কত ক্ষতি হয়েছে এখন বুঝতে পারছেন তো? এটা এই 93,000 সৈন্য, এটা ভারতের বিরাট ভুল হয়েছিল। 93,000 সৈন্য আপনি কেন তাদের 1.5 বছর 2 বছর 3 বছর ভারতে খাওয়াইয়া তারপরে আপনি পাঠাইলেন পাকিস্তানে? কেন, কি কারণে? এটা ইন্দিরা গান্ধীর অবশ্যই বলছিল, সেই সময় সরকার অবশ্যই বলছিল। আরেকটা বললে হয়তো অনেকে সমালোচনা করবেন, আরেকটা ভুল হয়েছিল আমাদের, এই ভারতীয় সৈন্য সাথে সাথে চলে যাওয়া। এই ভারতীয় সৈন্য কমপক্ষে 10 বছর থাকা দরকার ছিল এই বাংলাদেশে। জাপান থেকে গেছে আমেরিকান সৈন্য, তুরস্ক থেকে গেছে,
যায় নাই। জার্মান থেকে গেছে, যায় নাই। বাংলাদেশ থেকে কেন ভারতীয় সৈন্য এত তাড়াতাড়ি নিতে হবে? এই কারণে বিচ্ছু বাহিনীরা, এই পাকি বিচ্ছু বাহিনীরা তো বাড়াবাড়ি করেছে। সেই জন্য ৭৫ সালে বঙ্গবন্ধুকে মেরে ফেলা। যারা বলেন না বাকশাল কায়েমের জন্য বঙ্গবন্ধু মারা গেছে, জি না, ওই যে ৯৩,০০০ সৈন্যকে জীবিত ফেরত দেওয়া, এটা ছিল বড় ভুল আমাদের। প্রথম ভুল ছিল আমাদের এইটা, যে আত্মসমর্পণ করা সৈন্যদের আমরা, তারপরে আবার কি ক্ষতিপূরণ ছাড়া ১ পয়সা ক্ষতিপূরণ নেওয়া হয় নাই। ১ পয়সা। পৃথিবীর কোন রাষ্ট্র আছে যুদ্ধে পরাজিত হওয়ার পর ক্ষতিপূরণ দেয় নাই? সেটা হচ্ছে ভারত আর বাংলাদেশের এই পাকিস্তান। এই ৩ দেশের মধ্যে একটা ঘটেছে যে যুদ্ধে পরাজিত হয়ে ক্ষতিপূরণ দেয় না। জাপানকে এখনো ক্ষতিপূরণ দিতে হয়, আপনারা জানেন? জার্মানকে ক্ষতিপূরণ দিতে হয়, কিন্তু এখন এদের দিতে হয় নাই। এই দেশে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেন না, আবার ৯৩,০০০ সৈন্য যাইতে দিলেন কেন? এমনকি তারা এই দেশের যারা পাকিস্তান বন্ধু বিহারি, তাদের নিয়ে যান নাই, তারা ১ টাকাও নেয় নাই। এই যে ভারত থেকে আসা উর্দুভাষী ভাঙ্গু মুসলমান, উর্দুভাষী ভাঙ্গু মুসলমান, একটারও কিন্তু নেয় না পাকিস্তান। এমনকি আগে বলেছে ভিসা দেয় না, এখন কিন্তু ভিসা দেয়, ফ্রি যাইতে দিবে, তারপরে ওই শালারা যায় না, এই বিহারিরা যায় না। কেন যায় না? জন্মিছে, ওর বাপদাদারা জন্মিছে ভারতে, এরা খায় বাংলাদেশে, গীত খায় হলো পাকিস্তানের। মানে ভাত খায় ভাতারের, গীত গায় নাঙ্গের, আর নাঙ্গের খালুর শ্বশুরের জন্য। এই হচ্ছে বাংলাদেশের বিহারি। আর বাংলাদেশিরা তো বাংলা ভাষী মুসলমান, আগে বাঙালি বলতাম, কারণ মুসলমানরা বাঙালি বলে নিজেদের পরিচয় দেয় না। সাইফুল বাতুন টিটো এই কথাটা বলেছে, এদের বাঙালি মুসলমান বলবেন না, বা মুসলমান বাঙালি বলবেন না, এদের বলবেন বাংলা ভাষী মুসলমান। এই বাংলা ভাষী মুসলমানেরা পেয়ারা পাকিস্তানে আরো বেশি বিহারিদের চাইতো। এরা কিন্তু ভারতেও জন্ম নাই, পাকিস্তানেও জন্ম নাই, জন্মেছে বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের। এদের মাকে ধর্ষণ করার পরেও, এদের বাপ দাদাকে হত্যা করার পরেও বাইতুল মুকাররমে পাকিস্তানের পতাকা নিয়ে তারা কেউ প্রতিবাদ করেন নাই। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, ইস্কনের নেতা, তার নামে ভুয়া কেস দিয়ে কিন্তু জেলে রেখেছে, সে নাকি ইস্কনের পতাকা উঠাইছিল। ইস্কনের পতাকা ধরে নিলাম ওই কথা, যদিও সত্য নয়, বাংলাদেশের পতাকার উপরে নাকি ইস্কনের পতাকা ধরে রেখেছিল। অথচ সাইদির পোলা বাংলাদেশের পতাকার উপরে আরো কোনো পতাকা ধরেছিল। সাইদির পোলা এখন এমপি, সাইদির পোলারা গ্রেপ্তার করে না, কিন্তু ইস্কনের নেতারা গ্রেপ্তার করছে ভুয়া হওয়ার পরেও। পাকিস্তানের পতাকা নিয়ে রাস্তায় আপনি ঘুরবেন বাইতুল মুকাররমের দিন, তাকে কেউ গ্রেপ্তার করলো না। কোন দেশে বাস করি আমরা? এই সরকার আসলে কি চায়? এটা তো সরকারি সংস্থার কাজ। আপনি বাংলাদেশের পতাকা, আমার বাসার পাশে মানে একটু অনতি দূরে আমাদের কলেজের একজন স্যার ছিলেন, আব্দুর রাজ্জাক স্যার, তার ছেলের নাম ছিল রাসেল, সে তখন ছোট। তার ছেলে বাংলাদেশে একটা পতাকা উঠাইছিল। তারা কিন্তু সবাই বেঁচে আছেন, যাদের কথা বলতেছি, ঠিক আছে? রাজ্জাক স্যারের ছেলে রাসেলও বেঁচে আছে, এবং ওই রাসেল কিন্তু এখন আধা বিএনপি আধা জামাতপন্থী। সেই রাসেল ছোটবেলা একবার পতাকা উঠাইছিল নিজের বাড়িতে। পতাকা ওঠানোর জন্য টিএনও এসে সে বাসা ঘেরাও করাইছিল পুলিশ দিয়ে। বাংলাদেশের পতাকা শুধুমাত্র মানে অনির্ধারিত দিনগুলো সারা বাড়িতে পতাকা উড়াইছিল, এর জন্য পুলিশ এসে গ্রেপ্তার করেছিল। আইসে দেখে একটা বাচ্চা, সেটা রাসেল, তখন কম বয়সী সে। আমি যে লাইভটা করতেছি, ওই রাসেল কিন্তু এটা দেখবে, বা রাসেল না দেখলে রাসেলের বন্ধু দেখবে, রাসেলকে পাঠাবে। অনেকদিন পর রাসেলের সাথে আমার ঢাকাতে দেখা হয়েছিল, অনেকদিন পরে। এই রাসেল ওকে পরে ছোট মানুষ দেখে ওকে মাফ করে দিছে, আর একটা কারণ হলো একটা অধ্যাপকের বাড়ি, তার জন্য ক্ষমা করে দিছে। তা না হলে ওই দিন কিন্তু জেল হইতো। বাংলাদেশের পতাকা আপনি জড়াইলে অসময়ে আপনার যদি জেল হয়ে থাকে, পাকিস্তানি পতাকা বাইতুল মুকাররমের গেটে কেন করা হলো না? বাইতুল মুকাররমটা হচ্ছে, এখন বললে তো আমার বলবেন নাস্তিক মুরতাদ, মানে আপনারা আমার হৃদয়ের খবরও জানেন, তাই না? হোলির কবিতা লিখলে বলেন হিন্দু হয়ে গেছি, ঈদ মুবারক জানালে বলেন নাস্তিক থেকে মুসলমান হয়েছি, আবার মৌলবীদের সমালোচনা করলে বললেন নাস্তিক। মানে কি যে ট্যাগ আপনারা দেন! আরে ভাই, আমি তো ক্রিটিক, আমি সমালোচক, আমার কাজ সমালোচনা করা। এখন আপনি ট্যাগ দিতেছেন, দেন সমাজ, কিন্তু ট্যাগটা তো একটা যুক্তি লাগবে ভাই। পাকিস্তানের পতাকার সমালোচনা করলে যদি আমি ভারতের দালাল হই, আর আপনি পাকিস্তানের পতাকা জড়ায় ধরে যে আছে, তার পক্ষে থাকলে আপনি পাকিস্তানের দালাল, এটা বুঝেন না? ও জামাল ভীরা পাগলা হয়েছেন না? জামাল ভীরা পাগলা সাচ্ছেন, 3টা ডিমের আলি বেছেন, 5টা বেছেন না। মানুষ তো বুঝে। কেমন আছে বাংলাদেশ? এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম। এখানে আরেকজন দেখলাম, এক
কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা, বাপের নাম জাহাঙ্গীর, তার পোলার নাম শাহরিয়ার, যেটা এখন জামাতি ব্যারিস্টার, যদিও ব্যারিস্টার নামটাই ভুয়া। ও একটা ভুয়া ব্যারিস্টার। জামাত হলে কত সুবিধা জানেন? জামাত হলে আপনি বলৎকার করেন, সমস্যা নাই। নামের আগে অর্থ করলে কেন, অধ্যাপক লেখেন, কোনো সমস্যা নাই। না হইলেও তা আপনি নাপিতগিরি করে আপনি গুট কাজ আছে না, ওই যে পিসি কাটে বলদের, ওই যে দামরা কেটে বলদ বানায়, ছাগল কেটে পাঠা বানায়, ছাগি কেটে পাঠা বানায়, সে গুটকাও যদি হন আপনি লিখতে পারবেন ডাক্তার। জামাত করলে এত সুবিধা। আর বেহেস্তের টিকিট তো আপনাকে তো বেহেস্তে তো কনফার্ম, কারণ আপনি নিজেই বেহেস্তের টিকিট বেচতে পারবেন। জামাতের আমিরের গে চরিত্র প্রকাশ পেয়ে গেছে, এটা আমরা সমালোচনা করি বলে আমাদের জাতা ভাষায় কথা বলে। অনেকে আমাকে বলেছেন, আমি একটা পোস্ট দিয়েছি সেই রকম ভাষাতেই, যে ভাষায় বলেছে। অনেকে বলছে ফরিদ সাহেব আপনার এটা বলা ঠিক না, ইতরের সাথে কি তর হবেন। মুরব্বী, কাবি কাবি হোনা পড়তা হয়। কারণ হায় না আপনার সামনে আসলে আপনি কি এরকম করবেন? বাবা থাকো, চুমা দিলাম, হায় না তুমি যাও, যাবে না? আমি ওকে গালি দিতাম না, কিন্তু মাত্র 14-15 বছরের একটা মেয়ে আমাকে জ্ঞান দিয়েছে, গালি দিলে গালি দিতে হবে, যদি না দেন তাহলে আর আজকারা হবে। এটা 15 বছরের মেয়ে আমাকে, 14 বছরের মেয়ে আমাকে বলেছে, 14 বছরের একটা কিশোরী বলেছে আমাকে। তারপর থেকে আমিও দিতাম না। আমি 1 বছর আগে কারো গালি দিতাম না, কাউন্টার দিয়ে খুব একটা গালি দিতাম না, ভদ্র ভাষায় করে। কিন্তু না, তার কথাই ঠিক, গালি দেওয়ার পরে কিছু জাত হয়েছে। তো ওই যে অনেকেই লেখে, আমাকে ওই কমেন্টেই লিখেছি, একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম, ঘন্টাখানিক হয় নাই, বলছে এই ভাষায় আপনার বলা ঠিক নাই। ওই উবার ড্রাইভারটা কি বৃষ্টি ভাষায় বলছে, আপনিও বললেন, আপনি কি কুকুরের সাথে গিয়ে কুকুর হবেন? মানে ওই যে বুঝাইতেছে যে তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না? বলে কিতাবেই থাকুক ভাই। এগুলো করে করে অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হয়েছে। দুষ্ট ফল হবেন, একটু দুষ্টামি করছে, আর কিছু বললো না, ঠিক হয়ে যাবে না, ওর দুষ্টামি বাড়বে, তাই কাউন্টার দিতে হবে। অনেকে আবার বলেন যে মা তুলে গালি দিলেন, একটা নারীকে তো গালি দিলেন, যে না, আপনার এই যুক্তিও সঠিক নয়। কেউ যদি আমার মায়ের গালি দেয়, তার আমি কি দিব? তার বাপের তুলে গালি দিব আমি? তারা তো মা তুলে আমার গালি দিতে হবে, যদি আমি দিতে চাই। কেউ বলতে পারেন না ভাই দেওয়ার দরকার নেই, তাহলে তো ভাই ঋষি হইতে হবে, বনে জঙ্গলে চলে যেতে হবে, বনে জঙ্গলে গিয়ে থাকলে সেগুলো কাজ করবো না। কিন্তু আমি তো মানুষ, আমি তো এখনো ঋষি হই নাই। আর ঋষি হওয়া তো এত সহজ না। আর ঋষি হওয়া মানেই কিন্তু যে সে প্রতিবাদ করবে না, ঋষি হওয়া মানে কিন্তু এই না যে সে কোনো অন্যায়ের প্রতিবাদ করবে না। তাহলে ত্রিশূলটা কেন থাকে? ত্রিশূলটা কেন থাকে? ত্রিশূলটা কি শুধু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বোঝাতেই? ওটা তো একটা অস্ত্র, হাতিয়ার। যেখানে ঋষি দেখেন পাশে কিন্তু হাতিয়ারও থাকে। কেন থাকে? অবশ্য এটা খোদ হিন্দুরাই ভুলে গেছে, আমি মুসলমানদের আর কি বলবো। যাই হোক, সেটা অন্য বিষয়। যা বলছিলাম, কেমন আছে বাংলাদেশ? এই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস, আওয়ামী লীগ নাই আর আলহামদুলিল্লাহ বলতেছে। যখন আবার বিএনপি থাকবে না, তখন নাউজুবিল্লাহ বলবে। যখন জামাত থাকবে না, ডাবল নাউজুবিল্লাহ বলবে। এখন গণতন্ত্র খতরাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন গণতন্ত্র খতরাবে না। আর এক ফ্রড আছে, চিঙ্কুবাম, সুধীর ভাই একটা আছে, ওর বউ খরিদ আক্তার ছিল ইউনুসের চামচা দালাল, তার এনজিওগ্রাম সরকারে ছিল। সে বলেছে যে আমাদের সমালোচনা করা ফ্যাসিজম। অদ্ভুত ব্যাপার, এই কথাটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কথা বলে নাই বাংলাদেশের। বাংলাদেশের কোনো সুধীর ভাই এই কথা বলে নাই, কোনো বুদ্ধিজীবী। কেন বুদ্ধিজীবীরা কথা বললেন না? কেন ফ্রড মাজহারের বিরুদ্ধে একটা কলম আপনাদের আসলো না? কেন ফ্রড মাজহারের বিরুদ্ধে একটা পোস্ট আপনার আসলো? বামপন্থীরাও করেনি। একটা বামপন্থী বাংলাদেশের আমি ছাড়া কেউ এই ফ্রড মাজহারের কোনো বুদ্ধি, ডান বাম উপরে নিচে 4 কোণের বাইরে আরো 6টা কোণ আছে, 10 কোণ, কোনাকুনি নিয়ে হিসাব করলে 10 কোণের একজন লোক ফ্রড মাজহারের এই কথা প্রতিবাদ করে নাই যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, খোদ আওয়ামী লীগ আমলে বলেছে। একটা মানুষ প্রতিবাদ করে নাই। কেন করলেন না ভাই? আপনি এত বড় বালসুর বুদ্ধিজীবী, আপনি এত বড় টকশোকার, আপনি এত বড় লেখক, এত বড় বুদ্ধিজীবী, এই কথাটা কি ঠিক যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম? ফ্যাসিজমের সংজ্ঞায় লেখা আছে নাকি? আমরা পড়ালেখা করি না? আমরা কি ঘাস কাটি নাকি? আমরা পড়ালেখা করি না? আমাদের সারা দিনই তো কেটে যায় বই পড়তে পড়তে। আমরা কিছু বুঝি না। না, একটা মানুষ প্রতিবাদ করলেন না কেন ভাই? কেন? এই কথার জবাব তো দিতে হবে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা তো কত বড় বদমাইশ। জামাতের সমালোচনা করা ফ্যাসিজম এই দেশে বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন কেউ বলে না যে ওইটা কি, যদি নিষিদ্ধ, জামাতের সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি আল্ট্রা ফ্যাসিজম না? এই কথা বলার কেউ নেই। এই কথা বললে কেউ আওয়ামী লীগের দালাল, এই কথা বললে শেখ হাসিনার দালাল,
এই কথা বললেই ভারতের দালাল। তুমি কি? তাহলে তুমি পাকিস্তানের দালাল, তাহলে তুমি খালেদা জিয়ার দালাল, তাহলে তুমি জামাতের আমিরের দালাল। এটা বলতে কি লজ্জা করবে? আমরা তা বলতে পারি না? ও এই দেশে জামাতের আমিরের দালাল হওয়া যাবে, তার কামলা হওয়া যাবে, তার লদ হওয়া যাবে, তার গেলমান হওয়া যাবে। আর শেখ হাসিনার দালাল হয়ে গেলে হাবিয়া দুজকে যাবো নাকি? শেখ হাসিনার দালাল হইলেই সব শেষ, মানে ব্যস্ত থেকে নাম কাটা যাবে না? জামাতের দালাল হইলে কোনো সমস্যা নাই, বিএনপির দালাল হইলে কোনো সমস্যা নাই, সিংকু বাম হয়ে বামপন্থী হয়ে আমেরিকার দালালি করলে সমস্যা নাই, শেখ হাসিনার দালাল হলে যা চলে যাবে না? ও তাই নাকি? জামালপুরে পাগলার মতো হিসাব, জামালপুরে পাগলার মতো হিসাব দিলে তো চলবে না ভাই, যে 3টায় তুমি ডিমের হালি বেচবা, 5টায় বেচবা না। এই তো সেই ফ্রড মাজা, কেউ কথা বলে নাই, এখনো কেউ বলে না। এই যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, নিবেও না। এই যে বিএনপি 16-17 বছর তারাই বলে নির্যাতিত হয়েছে, কি শিক্ষা নিয়েছে? কোনো শিক্ষা নেয় নাই, নাই। এই 16-17 বছর তারা কোনো শিক্ষা, বিএনপি এত লম্বা টাইম বিরোধী দল ছিল না, তারপরেও তারা শিক্ষা নেয় নাই। কারণ 9-তে যার না হয় 90-ও হবে না। মানে এই দেশের মানুষ মেন্টালি গণতান্ত্রিক না। তাদের গণতন্ত্র হইলো আমার দল থাকবে আর কেউ থাকবে না, এটা গণতন্ত্র। এদের বাক স্বাধীনতা হলো আমি কথা বলবো আর কেউ বলবে না, এটা হলো বাক স্বাধীনতা। ঠিক আছে? এইভাবে একটা দেশ চলে না ভাই। এর মানে কি জানেন? এর মানে হইলো আপনি দেশটা একটা বাংলাদেশের অজপাড়া গায়ের একটা ক্লাব না। শিমলা বাজার একটা ক্লাব খুললাম, সূর্য সেনা, হিলফুল ফুজুল, বাংলাদেশটা একটা ক্লাব না। আবার হিলফুল ফুজুল তো আবার বাংলাদেশে আমানুল্লাহ আমান হিলফুল ফুজুল ক্লাব করতে চায়, বুঝি না। তাহলে বিএনপি করে কেন? বিএনপি যদি হিলফুল ফুজুল ক্লাব গঠন করতে চায়, আমানুল্লাহ আমান বলেছিলেন, তাহলে বিএনপি নামে রাজনৈতিক দলটার দরকার কি? হিলফুল ফুজুলি খুলুক, বিএনপির নাম লিখে ফেলুক, আস্তে থেকে নাম শেষ, এই দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী হিলফুল ফুজুল দল, হয়ে যাক বাংলাদেশ জাতীয়তাবাদী হিলফুল ফুজুল বা হিজবুল্লাহ লিখে ফেলাক। হিজবুল্লাহ নামে দল খুলতে চায় বাংলাদেশে বিএনপি। আর বিএনপির কথাই কি বলবো? আগামীতে ভবিষ্যতে বাংলাদেশে খমিনি লীগ না খুলে ফেললে হয়, আর কমিউনিস্ট পার্টি না খুলে ফেললে হয়। কার কথা কি বলবো ভাই? কেমন আছে বাংলাদেশ? এই যে এরকম আছে বাংলাদেশ। বাংলাদেশ কিরকম আছে? জাতীয় পতাকার জায়গায় ঈদের দিন জাতীয় পতাকা না নিয়ে, ঈদের দিন যদি জাতীয় পতাকা নিয়ে 10টা ছেলে পোস্ট দিত, তাহলে বলতে হ্যাঁ ছি ইসলাম রোজার পরে ঈদের দিন কেন বাংলাদেশের পতাকা আনলো? কিন্তু চান্তারা পতাকা পাকিস্তানের নিচে কোনো সমস্যা নাই। কোনোদিন বাংলাদেশে ঈদ হলে মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিরা তো ঈদ করতেই পারে নাই, যদি অনেকে বলছে স্বতঃস্ফূর্ত ঈদ হয়েছে। গণেশ উল্টে গেলে আর এবার হা ঈদ নাই। আওয়ামী লীগ যে স্টিম রোলার চালিয়েছিল তখনই বলেছিল, তাদের ভাষায় স্টিম রোলার চালিয়েছিল আওয়ামী লীগ, তখনই বলেছিল তাদের ঈদ নাই। তাহলে এখন তো স্টিম রোলার না, এই স্টিম রোলার উপরে যদি কিছু থাকে রকেট রোলার চলতেছে। এখন আওয়ামী লীগের ঈদ আছে। ঈদ সার্বজনীন, মানে মুসলমানদের, যদি ঈদ একটা ইবাদত। আবার আমার এক ভাবির পোলা আছে, কি যেন নাম, সার্ভিস মলম নাকি কে যেন বলেই ফেললো যে আজকে না কি যেন একটা আছে, ভুলে গেছে আমার ভাবির পোলা, এত নাম মতো না, ঈদ নাকি মনে থাকে না। একটা কি বলছে জানেন? ঈদ উল ফিতর যাকে বলছে, আমরা ঈদ উল আজহা উদযাপন করতেছি। ঈদ উল আজহা উদযাপন করতেছে। বৈশাখী মেলায় কোনো পশু পাখির তারপর কোনো উৎসব পালন করা হারাম, কিন্তু ঈদের দিনে এবার কি করেছে? আবার ভাবির পোলা বলেছে 500 বছরের নাকি ঐতিহ্য এই ঈদে উৎসবে আয়োজন করার, অথচ ঢাকা শহরের জন্ম 400 বছর হয়েছে কিনা সন্দেহ আছে। মানে কি যে বলে এরা, কি যে বলে আমার ভাবির পোলারা, আমি বুঝি না। শুনেন, আমাদের গ্রামে একটা কথা আছে, না পায় নাতি ভাতার বানায়, কিন্তু নাতি কোনোদিন ভাতার হয় না। ভাতারের জন্য ভাতারই দরকার। দেশ চালাতে রাজনীতিবিদ দরকার।